সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে ডিসকাশন করব, পাশাপাশি আগামী রবিবারে অর্থাৎ 12 তারিখে কেমন মুভমেন্ট করতে পারে তার উপর একটা প্রেডিকশন নিয়ে ডিসকাশন করা। তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আসলে আমি অফিসিয়ালি বা প্রফেশনালি ব্যস্ততার কারণে আসলে আমি দীর্ঘদিন অনুপস্থিত ছিলাম। তো চেষ্টা করব আপনাদের সঙ্গে রেগুলার আপডেটটা মেনটেন করতে। তো সরি ফর দ্যাট এগেইন। তো আলোচনার শুরুতে আমি দেখতে পাচ্ছি যে গত 10 তারিখের জুলাইয়ের 10 তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা ক্লোজ করেছে 5068 পয়েন্টে, যা 32.57 কিন্তু পজিটিভ ছিল এবং পার্সেন্টেজ পরে 0.65% কিন্তু পজিটিভ ছিল। আর এই ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটাকে পজিটিভ করার ক্ষেত্রে যে সবচেয়ে বেশি রোল প্লে করেছে যে স্টকটি, সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, তারপর হচ্ছে ন্যাশনাল ব্যাংক, তারপর লাফার্জ হোলসেল, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক, ইসলামী ব্যাংক, স্কোয়ার ফার্মা, এসিআই, পোয়ালি ব্যাংক, লাভেলি। এই স্টকগুলোর কারণে কিন্তু একটা ভালো একটা মুভমেন্টে আসছে। আর পাশাপাশি যে স্টকগুলো যদি পজিটিভ মুভমেন্ট থাকে তাহলে হয়তো আরও বেশি আমরা পজিটিভ দেখতে পেতাম। তার মধ্যে বিকন ফার্মা নেগেটিভ গ্রোথে, মিডল্যান্ড ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, খান ব্রাদার্স, ব্যাডবিসি, বিএসআরএম, ব্র্যানেটা, রবি, সামিট ফর অ্যান্ড মার্কেন্টাইল ব্যাংক। তো এখান থেকে আমরা চিত্র পাচ্ছি যে কিন্তু আসলে এই যে ভালো স্টকগুলো কিন্তু মুভমেন্ট, এগুলা সব দিক থেকে আমরা জানি এগুলো ফান্ডামেন্টাল স্টক, এগুলো কিন্তু মুভমেন্ট করলে কিন্তু এমনিতেও কিন্তু বেড়ে যায়। তো ফান্ডামেন্টাল স্টক যখন মুভমেন্ট হয় তখন স্টকটা কিন্তু অনেক বেশি, কারণ তাদের শেয়ার সংখ্যা বেশি। তো যাই হোক, তো এই অন্যান্য আমরা আশা করবো ড্র্যাগারে যে অর্থাৎ লাস্ট 10 জুলাই যে স্টকগুলো নেগেটিভিটি শুরু করছে, এখান থেকে যদি স্টকগুলো যদি ব্যাক করে যদি পজিটিভ মুভমেন্টে চলে আসে তাহলে কিন্তু পোলারের সঙ্গে বেড়ে যাবে, আলটিমেটলি তো আমাদের ঢাকা স্টক ইন্ডেক্সটা কিন্তু আরও বেশি পজিটিভ হবে। আর লেনদেন ছিল 679 কোটি, এটা একটা পজিটিভ দিক। অনেকদিন পরে কিন্তু 500-র উপরে কিন্তু মুভমেন্টটা আসছে বেশ কিছুদিন ধরে। তো এটা ছিল মোটামুটি আমাদের ওভারভিউ। এখন আমরা চলে যাব হচ্ছে চার্টে চলে আসি, টেকনিক্যাল চার্টে। তো টেকনিক্যাল চার্টে আসার আর উদ্দেশ্যটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা মার্কেটের সিনারিটা পাই যে আসলে আগামীতে মুভমেন্টটা কেমন করতে পারে। তো এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যেটা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ কিন্তু গ্রোথ ছিল এবং এখানে এই যে একটা ক্যান্ডেল দেখাচ্ছে, তো এটা কিন্তু মিন করতেছে যে পজিটিভ গ্রোথ ছিল। এবং আগামীকাল গত বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা এখানে শো করতেছে, এটা কিন্তু মূলত কিন্তু মিন করতেছে যে কিন্তু সেলাররা কিন্তু এখন মোস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তার কারণ দেখেন আপনারা, 9 জুলাই কিন্তু ভলিউম ছিল, সেল টোটাল টার্নওভার ছিল 690 কোটি, আর সেখানে কিন্তু কমে গিয়ে কিন্তু আসছে এখানে এখন 679 কোটি। তার মানে হচ্ছে এখানে সেলারে অ্যাক্টিভ হওয়াতে কিন্তু মিন করতেছে মার্কেটটা কিন্তু এখন ওভারহিটেড আছে, এখানে কিন্তু একটু কারেকশন আসতে পারে। আর সেই কারেকশনটা হয়তো কালকেও আসতে পারে, অথবা এরপরের দিন রবিবারও আসতে পারে, বা সোমবার থেকেও কারেকশন শুরু হয়ে যেতে পারে। এবং এটা কিন্তু একটা শর্ট কারেকশন হবে এবং সেই কারেকশন সর্বোচ্চ আসলে 5,000 আশপাশ, 4,896 বা 5,000 আমরা ধরি, এর নিচে 5,000-এর নিচে কিন্তু মার্কেটটা আবার কিন্তু এখানে পজিটিভ মুভমেন্টে যাওয়ার একটা যথেষ্ট সুযোগ থাকবে। তো এক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে এখান থেকে আমরা দেখতে পারি যে হয়তো মার্কেটটা একটু ডাউন ট্রেন্ডে আসলেও আসতে পারে। এখানে হয়তো দেখা যাচ্ছে 4,900 থেকেও আপ ট্রেন্ড হতে পারে, অথবা দেখা যাচ্ছে 5,000 লেভেল, সর্বোচ্চ লেভেল পর্যন্ত তার 5,000 আশপাশে বা 4,800 এই পাশটা থেকে কিন্তু আবার একটু এখান থেকে কিন্তু নেমে জাস্ট এখান থেকে কিন্তু আবার শার্পলি আপ হওয়ার যে চান্স যথেষ্ট রয়েছে। তো এটার বলার উদ্দেশ্য হচ্ছে যে কারণ হচ্ছে একটাই, যে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেলাররা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তার কারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যে আগের দিন যে ছিল, এখন কিন্তু 10 তারিখে কিন্তু একটু সেলার অ্যাক্টিভ হতে কিন্তু আমাদের যে টার্নওভারটা কিন্তু কমে আসছে। তো এখানে আরেকটা যৌক্তিকতা হচ্ছে এখানে, যে আমরা যদি একটু ফোকাস করি এখানে, যে এইরকম সিচুয়েশন কিন্তু আমরা 2024 সালে জাস্ট 9 জুলাই কিন্তু আমরা এই ধরনের একটা ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পেয়েছিলাম। এখানে কিন্তু সেম প্যাটার্ন শো করতেছে এখানে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু মার্কেটটা কিন্তু তখন জুলাই 9-এর পর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু কারেকশন আসার পর কিন্তু আবার আমরা জানি কাহিনীটা, যে লাস্ট গভর্নমেন্ট ফল করার পর হঠাৎ করে কিন্তু মার্কেটে একটা বড় ধরনের একটা টার্নওভার এসেছিল। এটা বিভিন্ন কারণে ছিল। যাই হোক, মার্কেটের সিস্টেমটা কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ, হিস্ট্রি কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে। তো
এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে জুলাই অগাস্ট কিন্তু একটা ভালো একটা সময়, কিন্তু এখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু কারেকশন ফর্মে চলে আসছিল। তারপর কিন্তু 6ই আগস্ট অর্থাৎ অগাস্টের ফার্স্ট উইকের দিক থেকে কিন্তু ফার্স্টে কিন্তু মার্কেটটা আবার কিন্তু একটা মুভমেন্ট দেয়। এই জায়গায় একটু যে আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়েছিল এবং ওই ধাক্কাটা কিন্তু পরবর্তীতে কিন্তু ওই যে একটা যে ট্রাস্টের যে ব্যাপার, এই ট্রাস্টটা কিন্তু ক্রিয়েট করতে যায় নাই। যে গভর্নমেন্ট নিয়ে একটা ইস্যু ছিল, সবকিছু মিলে কিন্তু এই যে মার্কেটের এই ফলশ্রুতিতে এই যে এই মুভমেন্টগুলো, মানে একটা কোনো প্রাণ ছিল না মার্কেটটাতে, ফলিং হওয়া মানে কনফিডেন্সের অভাব। এখন কিন্তু মার্কেটে একটা টুন আসছে, একটু মনে হচ্ছে যে মার্কেটে যে বিশেষ করে বিগ ইনভেস্টররা মনে হচ্ছে যে এখন একটু পরিবেশ আছে ইনভেস্ট করার মতো। তো যাই হোক, আমরা আশা করব যে ম্যানেজমেন্ট অবশ্যই দেখবে যে পুঁজিবাজারকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায়। তো আমরা এখন এই কম্পারেটিভ আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে রবিবার থেকে মার্কেট হয়তো একটু হয়তো কারেকশন আসলেও আসতে পারে, কনফার্ম তো বলা যায় না, হয়তো রবিবার না হলে সোমবার, তবে কারেকশন আসবেই, রবিবারে না হলে সোমবারে কারেকশন আসবেই, আসতেই হবে, এটা হচ্ছে মার্কেটের নেচার। এখন আমাদের আরো দুইটা প্যারামিটার আমরা যদি দেখতে চাই, যে টুলস সার্ভি জাস্ট। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে আরএসআই কিন্তু বলতেছে যে মার্কেট কিন্তু মোটামুটি এখন কিন্তু একটু ডাউন ট্রেনে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট, কারণ এখানে অলরেডি 74-এ কিন্তু মুভমেন্ট করতেছে, অলরেডি কিন্তু 74-এ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এই পাশে কিন্তু 70 কেটে দিই, এটা 74-এ কিন্তু অলরেডি এখানে মুভমেন্ট করে যাচ্ছে এই জায়গায়। যার ফলে আমরা ধরে নিতে পারি যে এখান থেকে কিন্তু এক্সপেক্টেড যে একটা কারেকশন, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অলরেডি এখান থেকে আমরা সিগন্যালটা পাচ্ছি। তো এই ইন্ডিকেটর থেকে পাশাপাশি আমরা আরেকটা দেখবো যে এমএসসিডি ক্রস ওভারে যেটা দেখে, সেটাও এখানে কিন্তু আমি মিন করতেছে যে মার্কেট কিন্তু এখন রেডি হচ্ছে যে একটু কারেকশন যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই পাশ থেকে, কারণ অলরেডি আমরা যদি হিস্টোগ্রাম বারগুলো দেখি, এগুলো কিন্তু সুপার পিক, কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিফারেন্সটা কমে আসতেছে। যখনই ডিফারেন্সটা কমে আসে, এই যে আমরা যদি জায়গাটা ফলো করে, এইখানে ডিফারেন্সটা কমে আসার পরে কিন্তু আস্তে আস্তে মার্কেট কিন্তু ডাউন ট্রেনে যাচ্ছিল, মানে ডাউন ট্রেন না, জাস্ট কারেকশনে যাচ্ছিল। তারই ধারাবাহিকতা আমরা বলতে পারি যে যেহেতু আমাদের দুইটা ইন্ডিকেটরই মিন করতেছে যে একদম মেবি রবিবার বা সোমবার থেকে কিন্তু কারেকশন হয়, একটা ছোট কারেকশন হওয়ার একটা সম্ভাবনা। এটি কিন্তু মার্কেটের নিয়ম, ওভারহিটেড তো মানে কন্টিনিউ তো একবারে আপনার আপ হবে না, আবার কন্টিনিউ কিন্তু আবার ডাউন ট্রেন্ড হবে না। তো সেক্ষেত্রে একটা পর্যায়ে এসে কিন্তু মার্কেট তার নিয়মে কিন্তু আপ ট্রেন্ড হয়, আবার ডাউন ট্রেন্ডে হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে আগামী সপ্তাহ থেকে হয়তো মার্কেটটা একটু কারেকশনে যেতে পারে, সেটা রবিবারও হতে পারে বা সোমবারও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু সবাই চোখ কান খোলা রেখে বাই সেল করবো, যাতে সবার বিনিয়োগটা সুরক্ষিত হয়। আর আরেকটা পরামর্শ হচ্ছে যে আপনি সবসময় নিজের পরামর্শে বাই বা সেল করবেন, কারণ অন্যের পরামর্শে বাই বা সেল করলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার দীর্ঘদিন অভিজ্ঞতা, আপনার স্টাডি, আপনার এক্সপিরিয়েন্স সব কিছু মিলে যখন আপনি একটা প্ল্যান করবেন, সেই প্ল্যান থেকে কিন্তু আপনার একটু সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই জন্য বেশি বেশি করে কিন্তু আপনাকে সময় দিতে হবে, একটু পড়াশোনা করতে হবে, এই চার্টগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে। তারপর এক সময় দেখবেন যে আপনার অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি আপনার লস রিকভারি করে আপনি পজিটিভ অর্থাৎ প্রফিটের দিকে যেতে পারবেন। তো আমি আলোচনা আজকের মতো এখানেই ইতি টানছি। আমি আবারও রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের কাছ থেকে ভালো ভালো কমেন্টস আশা করব গঠনমূলক, যেটা হয়তো আমার পরবর্তী ভিডিও আপলোড করতে হেল্প করবে। আর যদি আপনাদের কোনো পার্সোনাল, আপনাদের যদি ব্যক্তিগতভাবে বা বলবো যে আপনাদের যদি কোনো স্টকের প্রতি অ্যানালাইসিস করার প্রয়োজন বোধ করেন, আপনি কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের স্টকগুলো নিয়ে একটা ওভারভিউ, একটা ধারণা দিতে, যাতে হয়তো আবার প্ল্যান করতে সুবিধা হয়। আমি কিন্তু বলি না যে আপনি এটা কিনবেন, আমার হচ্ছে যে একটা অ্যানালাইসিস করে দিলে আপনি কিন্তু প্ল্যান করতে পারেন, সেই প্ল্যানটা যদি আমার সাথে অ্যাডজাস্ট হয়, তাহলে কিন্তু আপনি তো এখান থেকে প্রফিট করে আপনি একটা প্রফিট জেনারেট করতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটু হেল্প করা, যাতে আপনি প্রফিট দিয়ে যেতে পারেন। আমি কখনো কমার্শিয়াল উদ্দেশ্যে কোনো স্টককে আমি প্রমোট করি না, আমি শুধুমাত্রই আপনাদেরকে একটু বেটার পারফর্ম, একটু প্রফিট যাতে পান, সেই আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের শেয়ার করা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই পরবর্তীতে নতুন কোনো স্টক নিয়ে বা ইন্ডেক্সটা নিয়ে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।